ওয়েলকাম ফ্রেন্ডস, আজ আমরা শুরু করব স্টেট এমার্জেন্সি। ন্যাশনাল এমার্জেন্সি আমাদের হয়ে গেছিলো। যারা ন্যাশনাল এমার্জেন্সির ভিডিওটা এখনও দেখোনি তারা ন্যাশনাল এমার্জেন্সিটা কমপ্লিট করে তারপরেই স্টেট এমার্জেন্সির ভিডিওটা শুরু করবে। আমরা জানি স্টেট এমার্জেন্সি জারি করা হয় আর্টিকেল 356 অনুযায়ী। আর্টিকেল 356 ওয়াইজ আমাদের দেশে স্টেট এমার্জেন্সি জারি করা হয়ে থাকে। কিন্তু স্টেট এমার্জেন্সি কোন কোন কারণের উপরে জারি করা যেতে পারে সেগুলো আমরা জানতে পারি আর্টিকেল 355 থেকে। অর্থাৎ আর্টিকেল 355-তে এটা বলা আছে যে কোন তিনটে কারণের জন্য স্টেট এমার্জেন্সি জারি করা যেতে পারে, এবং এই তিনটে কারণের মধ্যে কোনো একটা কারণ যদি মিলে যায় তাহলে আর্টিকেল 356 জারি করা হয়, অর্থাৎ স্টেট এমার্জেন্সি জারি করা হয়। এবারে দেখে নিই আর্টিকেল 355-এ আমাদের কোন তিনটে প্রভিশনের কথা বলেছে। নাম্বার 1 এক্সটার্নাল অ্যাগ্রেশন, নাম্বার 2 ইন্টারনাল ডিস্টারবেন্স, নাম্বার 3 ডিসরেসপেক্টিং অফ কনস্টিটিউশনাল প্রভিশনস। এক্সটার্নাল অ্যাগ্রেশন, ইন্টারনাল ডিস্টারবেন্স এগুলো তোমরা জেনেছো ন্যাশনাল এমার্জেন্সির সময়। চলে আসি ডিসরেসপেক্টিং অফ কনস্টিটিউশনাল প্রভিশন। এটার অর্থ হচ্ছে ভারতবর্ষের সংবিধান অর্থাৎ ভারতবর্ষের সংবিধানের কোনো আইন কানুন নিয়ম এগুলোকে যদি কোনো স্টেট না মেনে চলে সেক্ষেত্রে কিন্তু ওই স্টেটে ন্যাশনাল এমার্জেন্সি জারি করা যেতে পারে। কোনো রাজ্য যদি ভারতবর্ষের সংবিধানের মান্যতা না দেয় তাহলে কিন্তু সেই রাজ্যে ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হবে। আচ্ছা, পরবর্তীতে দেখি কিভাবে ন্যাশনাল এমার্জেন্সি প্রোক্লেম করা হয়, অর্থাৎ জারি করার যে নিয়মাবলী রয়েছে সেগুলো কি কি। বলছে ইফ গভর্নর অফ এ স্টেট সেন্ড অ্যান এরর কনস্টিটিউশনাল রিপোর্ট টু দ্য প্রেসিডেন্ট, যদি কোনো একটা রাজ্যের রাজ্যপাল প্রেসিডেন্টের কাছে অর্থাৎ রাষ্ট্রপতির কাছে একটা এরর কনস্টিটিউশনাল রিপোর্ট পাঠায়, অর্থাৎ এটা যদি বলে থাকে যে ওই রাজ্যের যে রাজ্যপাল তিনি যদি বলে থাকেন যে এই মুহূর্তে আমাদের রাজ্যে সাংবিধানিক যে নিয়মগুলো রয়েছে সেগুলো মানা হচ্ছে না এবং রাজ্যের যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম সেটা একেবারেই ভেঙে ফেলেছে, এই রকম কোনো একটা এরর কনস্টিটিউশনাল রিপোর্ট যদি রাজ্যের রাজ্যপাল প্রেসিডেন্টের কাছে পাঠায় তাহলে প্রেসিডেন্ট ওই গভর্নরের রিপোর্টের উপর বেস করে এমার্জেন্সি জারি করতে পারে। এছাড়াও প্রেসিডেন্ট ক্যান কালেক্ট ইনফরমেশন ফ্রম হিজ আদার সোর্সেস। প্রেসিডেন্ট যদি মনে করে তার অন্য সোর্স থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারে যে ওই স্টেটের অবস্থা এই মুহূর্তে কেমন বা ওই স্টেটের অবস্থা এই মুহূর্তে ভালো নয়, ন্যাশনাল এমার্জেন্সি স্টেট এমার্জেন্সি জারি করা যেতে পারে। যেমন কার কাছে থেকে করতে পারে, কোনো সেনা আধিকারিকের কাছে থেকে করতে পারে। সেনা আধিকারিকের কাছে থেকে কেন করবে, যদি এক্সটার্নাল অ্যাগ্রেশনের ব্যাপারটা যদি থেকে থাকে। দেখা যাচ্ছে চায়না এখন অরুণাচল প্রদেশের উপর প্রচুর আক্রমণ করছে। চীন অরুণাচল প্রদেশটাকে এমনভাবে ঘিরে ধরছে যেখানে একটা পরে বড় ডিজাস্টার তৈরি হতে পারে, সেই জন্য অরুণাচল প্রদেশে হয়তো ন্যাশনাল এমার্জেন্সি জারি করতে হবে। তো তাহলে আমাদের এখন অরুণাচল প্রদেশের যে সেনা প্রধান রয়েছে বা যারা রয়েছে তাদের কাছে থেকে প্রেসিডেন্ট ইনফরমেশন কালেক্ট করতে পারেন। এছাড়াও অন্যান্য সোর্স, হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারেন যে ওই রাজ্যে বর্তমান ল অ্যান্ড অর্ডারের পরিস্থিতি কেমন। তাছাড়াও আমরা জানি প্রধানমন্ত্রী হলো আমাদের রাষ্ট্রপতির মুখ্য পরামর্শদাতা, উনি যে কোনো পরামর্শ প্রধানমন্ত্রীর সাথে করতে পারেন। ঠিক আছে। এছাড়াও অ্যাজ পার আর্টিকেল 365 এটা বলা আছে ইফ স্টেট ইজ নট ফলোয়িং দ্য ডাইরেকশন অফ সেন্টার, যদি সেন্টারের ডাইরেকশন কোনো স্টেট ফলো না করে সেক্ষেত্রে কিন্তু আমাদের সেন্টার কি করতে পারে বা প্রেসিডেন্ট কি করতে পারে, ওই স্টেট এমার্জেন্সি জারি করতে পারে বা আর্টিকেল 356 জারি করতে পারে। আচ্ছা, নেক্সট আসি পার্লামেন্টারি অ্যাপ্রুভাল। পার্লামেন্ট থেকে আমরা ন্যাশনাল এমার্জেন্সির সময় দেখেছি যে আমাদের যে এমার্জেন্সি জারি করা হয় বা প্রেসিডেন্ট জারি করার পরে পার্লামেন্ট থেকে এটাকে অ্যাপ্রুভ করতে হয়, অর্থাৎ গণতান্ত্রিক দেশ, ঠিক আছে, জনগণের সমর্থন আছে কিনা সেটা জানার জন্য পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভ করতে হয়। তো পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভ করা মানে পার্লামেন্টের বোথ হাউস থেকেই অ্যাপ্রুভ করা, অর্থাৎ রাজ্যসভা লোকসভা দুটো থেকেই অ্যাপ্রুভ করতে হবে। এবারে ন্যাশনাল এমার্জেন্সিতে আমরা দেখেছিলাম তার জন্য সময় পেত
পার্লামেন্ট 1 মাস, এখানে কিন্তু পার্লামেন্ট সময় পাবে 2 মাস, 2 মান্থস, ঠিক আছে 2 মাস। তাহলে এই অ্যাপ্রুভালের সময় থাকছে 2 মাস, অর্থাৎ 2 মাস যেদিন থেকে প্রেসিডেন্ট স্টেট এমার্জেন্সি প্রোক্লেম করছে ঠিক তারপর সেদিন থেকে 2 মাস সময় থাকবে পার্লামেন্টের কাছে, পার্লামেন্ট এই 2 মাসের মধ্যে এই এমার্জেন্সিটাকে অ্যাপ্রুভ করতে হবে, ঠিক আছে, অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা থেকে এটাকে পাস করাতে হবে। আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে কি বলছে দেখো, ইফ রাজ্যসভা অ্যাপ্রুভস ইট উইদিন 2 মান্থস অ্যান্ড লোকসভা ডিসলভ বিফোর অ্যাপ্রুভিং, দেন প্রোক্লেমেশন সার্ভাইভস আনটিল 30 days ফ্রম দ্য ফার্স্ট সিটিং অফ নিউ লোকসভা। অর্থাৎ এটা বলতে চাইছে যে যদি রাজ্যসভা এই 2 মাস, দেখা গেল এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে এই প্রেসিডেন্ট প্রোক্লেম করার 2 মাসের মধ্যে রাজ্যসভা সেটাকে পাস করে দিয়েছে, কিন্তু লোকসভা থেকে সেই বিলটা পাস হওয়ার আগেই, অর্থাৎ এই 2 মাসের আগেই, এই বিলটা পাস হওয়ার আগেই কি হচ্ছে, লোকসভা ভেঙে যাচ্ছে। লোকসভা যদি ভেঙে যায়, আমরা জানি লোকসভা একটি অস্থায়ী কক্ষ, এটা ভেঙে যেতে পারে দুটো কারণে। প্রথমত, যদি সরকারের কাছে সংখ্যাগরিষ্ঠতা না থাকে তাহলে ভেঙে যেতে পারে, এবং 5 বছর পরে যদি লোকসভার মেয়াদকাল শেষ হয়ে যায় সেক্ষেত্রেও ভেঙে যেতে পারে। যদি এমনটা হয় যে রাজ্যসভা অ্যাপ্রুভ করে দিয়েছে কিন্তু লোকসভা ভেঙে গেছে, তাহলে কি হবে, তাহলে পুনরায় লোকসভার নির্বাচন শেষ করে আবার নতুন লোকসভা গঠন হওয়া পর্যন্ত অপেক্ষা করা হবে। কতদিন অপেক্ষা করা হবে, নতুন ভোটাভুটি হয়ে নতুন লোকসভা গঠন করা হবে, নতুন প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ নির্বাচন করার পরে, তাদের শপথ গ্রহণ করার পরে যেদিন প্রথম লোকসভার অধিবেশন বসবে, নতুন লোকসভার যেদিন প্রথম অধিবেশন বসবে সেই অধিবেশন থেকে শুরু করে আবার 30 দিন, অর্থাৎ নতুন লোকসভা 30 দিন সময় পাবে সেই স্টেট এমার্জেন্সির যে বিলটা পড়ে আছে সেই বিলটাকে নিয়ে ভোটাভুটি করার জন্য। বোঝা গেল? এবারে দেখা গেল যে রাজ্যসভা বা লোকসভা থেকে নর্মালি পাস হয়ে গেল, বা ওইভাবে আবার লোকসভা ফিরে এসে পাস হয়ে গেল, সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, এখানে একটু বলে রাখা যাক যে দুটো ক্ষেত্রেই, মানে রাজ্যসভাতে এবং লোকসভাতে আমাদের সিম্পল মেজরিটির দরকার হয়, সিম্পল মেজরিটি থেকেই পাস হয়। সিম্পল মেজরিটি মানে কি? সিম্পল মেজরিটি অর্থাৎ যতজন ভোট দিচ্ছেন, যতজন ওই দিন উপস্থিত আছেন এবং তাদের মধ্যে যতজন ভোট দিচ্ছেন সেই ভোটারদের মধ্যে মোর দ্যান 50%, মানে 50% বেশি ভোট যদি বিলটার পক্ষে পড়ে তাহলে কিন্তু সেই বিলটা পাস হয়ে যাবে, এটাকেই আমরা বলি সিম্পল মেজরিটি, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, ইফ অ্যাপ্রুভড দেন কন্টিনিউড ফর 6 মান্থ, যদি অ্যাপ্রুভ হয়ে যায় পার্লামেন্ট থেকে তাহলে কতদিনের জন্য কন্টিনিউ হতে পারে, একসাথে 6 মাসের জন্য, ঠিক আছে। তাহলে 6 মাসের জন্য, কোন দিন থেকে 6 মাস, যেদিন প্রেসিডেন্ট এটা ঘোষণা করছেন সেদিন থেকে 6 মাস। তারপরে দেখো, ক্যান বি এক্সটেন্ডেড ফর এ পিরিয়ড অফ ম্যাক্সিমাম 3 ইয়ার্স। ন্যাশনাল এমার্জেন্সিতে আমরা দেখেছিলাম বা পড়েছিলাম, এই ন্যাশনাল এমার্জেন্সি ইনডিফিনাইট টাইম পর্যন্ত রাখা যায়, একসাথে 6 মাস বাড়ানো যায়, এবং এই 6 মাস করে 6 মাস পরে আবার অ্যাপ্রুভাল, আবার বাড়ানো যায়, আবার এক্সটেনশন করে 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 ইনডিফিনাইট টাইম পর্যন্ত এটা করা যায়। কিন্তু এখানে স্টেট এমার্জেন্সির ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম কিন্তু 3 বছর করা যেতে পারে। স্টেট এমার্জেন্সির ক্ষেত্রে ম্যাক্সিমাম 3 বছর করা যেতে পারে। এবারে এই যে 3 বছর করা যেতে পারে, এই 3 বছরের মধ্যেও একটা গল্প আছে। কি গল্প আছে? নর্মালি এমার্জেন্সি রাখা যেতে পারে 1 বছর, অর্থাৎ এই 6 মাস প্রথম, আবার একবার 6 মাস এক্সটেনশন করে 1 বছর নর্মালি রাখা যেতে পারে। 1 বছরের পরে আরও 2 বছর, তাহলে ম্যাক্সিমাম 3 বছর, মানে আরও 2 বছর আমরা সময় পাচ্ছি এটাকে এক্সটেনশন করার। কিন্তু আরও 2 বছর যে এক্সটেন্ড যদি করতে হয় আমাদেরকে, সেক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়াস আমাদেরকে দেয়া হয়েছে। কত সালে? 1978 সালে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। কি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে? যে 1 বছর ন্যাশনাল এমার্জেন্সি কমপ্লিট হয়ে গেলে, স্টেট এমার্জেন্সি 1 বছর কমপ্লিট হয়ে গেলে তারপরে যদি আবার আমাদেরকে বাকি আরও 2 বছর বাড়াতে হয়, বা 6 মাস বা আরও কিছুটা বছর দিন বাড়াতে হয়, তাহলে কি করতে হবে? দেখো এখানে বলছে, বিয়ন্ড 1 ইয়ার প্রেসিডেন্ট রুল ক্যান বি এক্সটেন্ডেড বাই 6 মান্থ অ্যাট এ টাইম। যেমন 6 মাস করে বাড়ছিল, তেমন 6 মাস করে একসাথে বাড়তে পারে। কিন্তু বিয়ন্ড 1 ইয়ার, 1 বছর হয়ে গেলে তাহলে নর্মালি বাড়ানো যেতে পারে না। আমাদের দুটো কন্ডিশন আছে। কি কি? প্রোক্লেমেশন অফ ন্যাশনাল এমার্জেন্সি শুড বি ইন অপারেশন, যদি কোনো জায়গায়, যদি ভারতবর্ষে ন্যাশনাল এমার্জেন্সি ওই সময় চলতে থাকে তাহলে আরও 6 মাস বাড়াতে পারি 1 বছরের পরে। অথবা if election commission clarified that the general assembly of legislative, the general election হবে, এটা ঠিক করে নিও, the general election of legislative assembly
of the concerned state cannot be held on account of difficulties. যদি ইলেকশন কমিশন এটা মনে করে যে এই মুহূর্তে ন্যাশনাল স্টেট এমার্জেন্সি তুলে দেওয়া হলেও এই মুহূর্তে ওই রাজ্যে ভোট করানোর মতো পরিস্থিতি নেই, তাহলে কিন্তু আরও 6 মাস এটাকে এক্সটেনশন করা যায়। ঠিক আছে, তাহলে 1 বছরের পরে আমাদের যদি আরও বাড়াতে হয় 6 মাস করে যদি বাড়াতে চাই, তাহলে এই দুটো যে প্রভিশন আছে, এই দুটো প্রভিশনের মধ্যে এই দুটো যে কন্ডিশন আছে, এই দুটো কন্ডিশনের মধ্যে যে কোনো একটা ম্যাচ করতে হবে। কি কন্ডিশন? যদি ন্যাশনাল এমার্জেন্সি সেই সময় চলতে থাকে দেশে, তাহলে বাড়ানো যেতে পারে 1 বছরের পরে আবার 6 মাস, আবার 6 মাস এইভাবে। আর যদি ইলেকশন কমিশন যদি মনে করে যে এই মুহূর্তে ওই রাজ্যে ভোট গ্রহণ করা সম্ভব নয়, তাহলে কিন্তু আবার 6 মাস করে বাড়ানো যেতে পারে। তাহলে এই 6 মাস, 1 বছরের পরে এই 6 মাস করে আমরা কতদিন বাড়াতে পারি? এই দুটো কন্ডিশন মিলে গেলে 6 মাস করে আরও 4 বার বাড়াতে পারি, কারণ আমাদের ম্যাক্সিমাম যে টাইমটা, ম্যাক্সিমাম আমরা 3 বছর কিন্তু রাখতে পারি, ম্যাক্সিমাম 3 ইয়ার্স। ঠিক আছে, ম্যাক্সিমাম আমরা 3 বছর এই স্টেট এমার্জেন্সিটাকে রাখতে পারি। বোঝা গেল? আচ্ছা, পরবর্তীতে আসি কিভাবে স্টেট এমার্জেন্সি উঠে যেতে পারে। প্রেসিডেন্ট ক্যান রিভোক অ্যাট এনি টাইম উইদাউট এনি অ্যাপ্রুভাল। ঠিক আছে, প্রেসিডেন্ট যখন মনে করবে এই 3 বছরের মধ্যে বা ওই 1 বছর বা 6 মাসের মধ্যে, প্রেসিডেন্ট যে কোনো সময় যদি মনে করে যে স্টেট এমার্জেন্সি আমি তুলে দেবো, আর দরকার নেই, তাহলে প্রেসিডেন্ট সেই এমার্জেন্সি আর্টিকেল 356 উইথড্র করে নিতে পারে। এর জন্য কোনো অ্যাপ্রুভালের দরকার হয় না। ঠিক আছে, যে কোনো সময় প্রেসিডেন্ট মনে করলে তুলে নিতে পারে। আচ্ছা, নো ইম্প্যাক্ট অন ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটের ওপর কোনো ইম্প্যাক্ট পড়ে না, এটা খুব ইম্পর্টেন্ট মনে রেখো। ন্যাশনাল এমার্জেন্সির সময় কিন্তু আমাদের ফান্ডামেন্টাল রাইটের ওপর বেশ কিছু ইম্প্যাক্ট থাকে, সেগুলো আর্টিকেল 358 আর 359-এ ভালো করে বলা আছে, কিন্তু স্টেট এমার্জেন্সিতে আমাদের ফান্ডামেন্টাল রাইটের ওপর কোনো ইম্প্যাক্ট থাকে না। নেক্সট, স্টেট লেজিসলেটিভ ডিসলভ। আমরা ন্যাশনাল এমার্জেন্সিতে দেখেছি যে পার্লামেন্টের আয়ু বা পার্লামেন্টের যে এজ, সেটাকে আমরা বাড়িয়ে নিতে পারি 1 বছর করে। ঠিক আছে, এবং কতদিন বাড়াতে পারি? ইনডিফিনাইট টাইম পর্যন্ত বাড়াতে পারি। এক্ষেত্রে স্টেট এমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু স্টেটে যদি এমার্জেন্সি জারি হয়ে যায়, তাহলে কিন্তু স্টেটের সরকার ভেঙে যায়, অর্থাৎ স্টেটের যে লেজিসলেটিভ সে ভেঙে যায়। স্টেটে আর কোনো সরকার থাকে না, না কেউ মুখ্যমন্ত্রী থাকে, না কোনো মন্ত্রিত্ব থাকে। বোঝা গেল? আচ্ছা, এক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট আমাদের মনে রাখা খুব প্রয়োজন, দুটো অ্যামেন্ডমেন্ট আমাদের মনে রাখা খুব প্রয়োজন। কি কি অ্যামেন্ডমেন্ট? 38th অ্যামেন্ডমেন্ট 1975-এ, যেখানে বলা হয়েছিল যে এই যে স্টেট এমার্জেন্সির ব্যাপারটা বা আর্টিকেল 356-এর যে ব্যাপারটা, সেটা ডিপেন্ডিং অন স্যাটিসফ্যাকশন অফ প্রেসিডেন্ট অ্যান্ড বিয়ন্ড জুডিশিয়াল রিভিউ। সেখানে বলা হয়েছিল যে স্টেট এমার্জেন্সি জারি করতে গেলে প্রেসিডেন্টের স্যাটিসফ্যাকশনটাই সবথেকে বড় ব্যাপার। প্রেসিডেন্ট যদি মনে করে তাহলে স্টেট এমার্জেন্সি জারি করা যেতে পারে, এবং প্রেসিডেন্ট যখনই মনে করবে স্টেট এমার্জেন্সি উঠিয়ে নিতে পারে, এবং সেটা বিয়ন্ড জুডিশিয়াল রিভিউ, অর্থাৎ এখানে কোর্টে তার এগেনস্টে কেউ কোর্টে যেতে পারবে না, বা কোর্টেরও কোনো অধিকার নেই, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কারুরই কোনো অধিকার নেই এটার এগেনস্টে কোনো কথা বলার। ঠিক আছে, যে প্রেসিডেন্টের স্যাটিসফ্যাকশনটাই হচ্ছে ফাইনাল। তারপরে 1978 সালে আবার যখন ইন্দিরা গান্ধীর সরকার পড়ে গেল, মোরারজি দেশাইয়ের সরকার এলো, তারা আবার অ্যামেন্ডমেন্ট করে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978-এ তারা কি করলো, এই যে 38তম অ্যামেন্ডমেন্টটা ছিল সেটাকে ক্যান্সেল করে দিল বা ডিলিট করে দিল। বোঝা গেল? অর্থাৎ এই যে 38তম অ্যামেন্ডমেন্টে যে ব্যাপারটাকে বলা হয়েছিল, এই পুরো ব্যাপারটা 44th অ্যামেন্ডমেন্টে গিয়ে ক্যান্সেলড হয়ে যায়। ঠিক আছে, এই অ্যামেন্ডমেন্টটা করা হয়ে এই ব্যাপারটাকে তুলে দেওয়া হলো যে প্রেসিডেন্টের স্যাটিসফ্যাকশন আর ফাইনাল বলে গণ্য করা হবে না। আচ্ছা, হ্যাঁ, আরও একটা ব্যাপার যেটা তোমাদেরকে বলার, সেটা হচ্ছে যে এই যে সময়টা স্টেট লেজিসলেটিভ তো ভেঙে যায়, অর্থাৎ স্টেটের তো কোনো সরকার থাকে না, এই সময় এক্সিকিউটিভের মাধ্যমে স্টেটটাকে চালানো হয়। এক্সিকিউটিভ অর্থাৎ প্রেসিডেন্ট চালান, হ্যাঁ, এবং প্রেসিডেন্ট থাকেন সবার উপরে। তাছাড়াও প্রেসিডেন্টের সাথে মানে মেন স্টেটটাকে তখন দেখাশোনা করে গভর্নর, এবং গভর্নরের সাথে যিনি চিফ সেক্রেটারি থাকেন, চিফ সেক্রেটারি, উনি কি করেন, এই আমাদের স্টেটটাকে ভালো করে দেখেন, এবং পুরোটা এক্সিকিউটিভ লেভেলে তখন আর কোনো মন্ত্রী থাকে না। মন্ত্রীদের জায়গাগুলো তাদের সেক্রেটারিগুলো নেয়, যেমন আমাদের যিনি হোম মিনিস্টার থাকবেন না, তখন আর হোম মিনিস্ট্রি বলে কিছু থাকবে না স্টেটে, তখন হোম মিনিস্ট্রির জায়গাটা কে নেবে,
যে হোম সেক্রেটারি আছেন তিনি নেবেন, বা এডুকেশন মিনিস্ট্রি বলে তখন আর কিছু থাকবে না, তখন এডুকেশন সেক্রেটারি, তখন তিনি এডুকেশনটা দেখবেন, এইভাবে চলে। ঠিক আছে, এই ব্যাপারটাকে পলিটিক্যাল সায়েন্স, এটা তোমাদের লাগে না, পলিটিক্যাল সায়েন্সে অনেকে এই সময়টাকে আবার ভারতবর্ষের এই স্টেট এমার্জেন্সির সময় যে এক্সিকিউটিভের মাধ্যমে চালানো হচ্ছে সরকার বা রাজ্যটাকে চালানো হচ্ছে, এই সময়টাকে অনেকে আবার শ্যাডো গভর্নমেন্ট বলেও আখ্যা দিয়ে থাকে। ঠিক আছে, কি বলে, শ্যাডো গভর্নমেন্ট, অর্থাৎ গভর্নমেন্টের মতো করেই দেখো সব পোস্টগুলো রয়েছে কিন্তু মন্ত্রিত্ব নেই, সেখানে শুধু এক্সিকিউটিভরা রয়েছে, অর্থাৎ আইএএস ডব্লিউবিসিএস এরা রয়েছেন। ঠিক আছে, আচ্ছা পরবর্তীতে আসি, পরবর্তী একটা কেস দেখো, এসআর বোম্বাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস। আচ্ছা এসআর বোম্বাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার কেসটা কি? আচ্ছা তার আগে একবার বলে রাখি, যখন এই আমাদের কোনো রাজ্যের স্টেট এমার্জেন্সি চলছে সেই সময় যদি আমাদের ওই রাজ্যের ফিনান্সিয়াল বাজেট পেশ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু বাজেট পেশ করে প্রেসিডেন্ট নিজে। বোঝা গেল? আচ্ছা এসআর বোম্বাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই যে কেসটি রয়েছে, এটা একটু গল্পটা বলে রাখি। 6 ডিসেম্বর 1992 তোমরা জানো বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। ঠিক আছে, এবং সেই বাবরি মসজিদ যে ধ্বংস করা হয়েছিল, বর্তমানে সুপ্রিম কোর্ট সেই জায়গায় অযোধ্যা রাম মন্দির তৈরি করার অনুমতি দিলেও কিন্তু সেই বাবরি মসজিদ যারা ধ্বংস করেছিল তাদের এগেনস্টে ক্রিমিনাল কেসটা কিন্তু চলছে, এবং সুপ্রিম কোর্ট বলেছে যারা ধ্বংস করেছিল সেগুলোকে জাস্টিফাই করা হচ্ছে না, তাদের এগেনস্টে যেমন ক্রিমিনাল কেস চলছিল সেই ক্রিমিনাল কেস চলতে থাকবে। সিভিল কোর্টের রায় সুপ্রিম কোর্ট দিয়েছেন, এবং সিভিল কোর্টের রায় অনুযায়ী সেখানে বর্তমানে রাম মন্দির তৈরি হচ্ছে, এটা তোমরা জানো। তো ওই যে সময়টা 6 ডিসেম্বর 1992, এই সময় কি হয়েছিল, এই সময় যখন বাবরি মসজিদ ধ্বংস করা হয় ভারতবর্ষের মতো এরকম একটা দেশে, তো সাম্প্রদায়িক বিক্ষোভ এবং তার ফলে সাম্প্রদায়িক উত্তেজনা চরম শিখরে পৌঁছেছিল। তার ফলে আমাদের দেশে যেমন হয়, ঘটনা আগেও ঘটেছে তোমরা জানো, যে সাম্প্রদায়িক হিংসা, মারামারি, হানাহানি এটসেট্রা। এর ফলে তো বলার অপেক্ষা থাকে না যে এটা একটা ইন্টারনাল ডিস্টারবেন্সের মধ্যে পড়ছে, এবং তার জন্য ইউপি এবং ইউপির সাথে হিমাচল প্রদেশ, তারপরে রাজস্থান, আরও এরকম বেশ কিছু স্টেটে, মধ্যপ্রদেশ, এরকম বেশ কিছু স্টেটে 15ই আগস্টের মধ্যে সব স্টেট এমার্জেন্সি জারি হয়ে যায় পরপর। সমস্যাটা কোথায় হলো? কর্ণাটকা, যে কিনা অনেকটা দূরে অবস্থিত এবং সেখানে এতটা আঁচ ছড়িয়ে পড়েনি সাম্প্রদায়িকতার হিংসার, বা বাবরি মসজিদের এই আঁচ অতটাও ছড়িয়ে পড়েনি, যদিও সামান্য কিছু পড়ে থাকে সেটা তখন ল অ্যান্ড অর্ডার লেভেলে হ্যান্ডেল করা যাচ্ছিল। ঠিক আছে, কিন্তু কর্ণাটকার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তৎকালীন, ওনার নাম হচ্ছেন এসআর বোম্বাই। তো এই এসআর বোম্বাইয়ের পরামর্শ ছাড়াই তখন তৎকালীন কর্ণাটকার গভর্নর ওই রাজ্যের কি করে, স্টেট এমার্জেন্সি জারি করে দেয় ইন্টারনাল ডিস্টারবেন্সের উপরে। এবার স্টেট এমার্জেন্সি গভর্নর প্রেসিডেন্টকে বলেছে জারি করতে, প্রেসিডেন্ট জারি করে দিয়েছে। তো এবার যখন জারি করে দিয়েছে তখন কি হচ্ছে, তখন এসআর বোম্বাই তো আর মুখ্যমন্ত্রী থাকছে না, তো সেই জন্য এসআর বোম্বাই পার্সোনালি কি করলো, ইউনিয়ন অফ ইন্ডিয়ার এগেনস্টে একটা কেস করলো। কি কেস? এই কেসে উনি বলতে চাইলেন যে রাজ্যের গণতান্ত্রিক প্রধান এবং ওনার কাছে যথেষ্ট পরিমাণে গণতন্ত্রের সমর্থন রয়েছে, অর্থাৎ যথেষ্ট পরিমাণে আসন রয়েছে, এরকম জায়গায় মানে আমাদের মানে রাজ্যের যিনি প্রধান থাকেন, প্রশাসনিক প্রধান থাকেন, গভর্নর, উনি মনে করলেও মুখ্যমন্ত্রীর পরামর্শ ছাড়া এইভাবে স্টেট এমার্জেন্সি জারি করা সঠিক নয়। ঠিক আছে, এবং এইভাবে স্টেট এমার্জেন্সি জারি করা যেতে পারে না, এই বলে আর্টিকেল 356 এর উপর উনি একটা কেস করে দেন। তো সেই কেসে সুপ্রিম কোর্ট মারাত্মক একটা কথা বলেছিল, সেটা হচ্ছে ফেডারেল স্ট্রাকচার ক্যান নট বি কম্পেয়ার্ড উইথ দ্য আদার কান্ট্রি। অন্যান্য যে দেশ আছে সেই দেশের সাথে আমাদের ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারকে কিন্তু কম্পেয়ার করা যায় না। আমরা বিভিন্ন জায়গায় কোশ্চেন অ্যান্সার করার সময় করেছি বা ভবিষ্যতেও করব, যে আমাদের ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার কোন দেশের ফেডারেল স্ট্রাকচারের মতো করে তৈরি করা হয়েছে, সেটা আমরা কানাডা বারবার উত্তর করি, এখনও করি, পরীক্ষার খাতায় ভবিষ্যতেও করব। ঠিক আছে, কারণ আমাদের পরীক্ষা নিয়ে মতলব। কিন্তু এটা জেনে রাখো যে আমাদের ভারতবর্ষের যে কনস্টিটিউশন সেটাকে, বা ভারতবর্ষের যে কনস্টিটিউশনাল সিস্টেম সেটাকে স্যার আইভোর জেনিস হেভেন অফ অ্যাডভোকেটস বা হেভেন অফ লয়ার্স বলেছিল, ঠিক এই কারণে। এখানে বিপরীতমূলক যে প্রতিক্রিয়া সেগুলো বিভিন্ন জায়গায় দেখতে পাওয়া যায়। আবার এটা আমরা কোথায় দেখতে পেলাম, আবার দেখো, ঠিক আমরা ফেডারেল স্ট্রাকচারের ক্ষেত্রে এই এসআর বোম্বাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে যে আমাদের ভারতবর্ষের যে ফেডারেল স্ট্রাকচার, এই ফেডারেল স্ট্রাকচারের সাথে কিন্তু অন্য কোনো দেশের ফেডারেল স্ট্রাকচারকে তুলনা করা যেতে পারে না। বোঝা গেল? তাহলে এটা একটা ইউনিক ফেডারেল স্ট্রাকচার।
তাই তো। তো এই জন্যই হেভেন অফ লয়ার্স এই জন্যই বলা হয়, কোনো জায়গায় আমরা জানছি ক্যানাডার মতো, আবার কোনো জায়গায় সুপ্রিম কোর্ট রায় দিয়ে যাচ্ছে, এটা ইউনিক, কারোর সাথে মিলছে না। যাই হোক, এছাড়াও সুপ্রিম কোর্ট কি বললো, যে প্রোক্লেমেশন অফ আর্টিকেল 365 ইজ সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ। আর্টিকেল 365 প্রোক্লেম করে দেবে প্রেসিডেন্ট, ঠিক আছে, কিন্তু কোর্ট সেটাকে জুডিশিয়াল রিভিউ করতে পারে। কোর্ট সেটাকে রিভিউ করে দেখবে যে আর্টিকেল 365 এই মুহূর্তে সত্যি দরকার ছিল নাকি জোর করে চাপানো হলো। ঠিক আছে, বোঝা গেল। আরও একটা কথা বলে রাখি, এই এসআর মুম্বাই ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসের পরে থেকে আমাদের দেশে কিন্তু স্টেট এমার্জেন্সির সংখ্যা তুলনামূলকভাবে অনেক কমে গেছে। তার কারণ এরপর থেকে একটা জিনিস যেটা ফলো করা হয় সেটা হলো যে স্টেট এমার্জেন্সি চালু করা হচ্ছে সেই স্টেটের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন অর্থাৎ গণতান্ত্রিক প্রধান রয়েছেন তার মতামতটাকে নেওয়া হয়। ঠিক আছে, এবং তার অমতে কিন্তু স্টেট এমার্জেন্সি আর জারি করা হয় না, কারণ জনগণের সমর্থন তার সাথে আছে। ঠিক আছে, যথেষ্ট পরিমাণে আসন তার সঙ্গে রয়েছে, সেই জন্য স্টেট এমার্জেন্সি কিন্তু জারি করা যেতে পারে না দুমদাম করে। আমরা কোথায় দেখি স্টেট এমার্জেন্সি বর্তমানে জারি হচ্ছে, দেখবে যে যখন কোনো রাজ্যের ভোটের পরে সেখানে সরকার গঠন করার ক্ষেত্রে অসুবিধে হচ্ছে, কোনো কারুর কাছে সংখ্যাগরিষ্ঠতা আসছে না, যতদিন না সরকার গঠন হচ্ছে সেই সময় স্টেট এমার্জেন্সি জারি করে দেওয়া হচ্ছে। এটা করা যেতে পারে, কারণ কারুর কাছেই সংখ্যাগরিষ্ঠতা নেই। যদি সংখ্যাগরিষ্ঠতা এসে যদি একটা সরকার তৈরি হয়ে যায় এবং সে যদি তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারে, সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে স্টেট এমার্জেন্সি জারি করা সত্যিই খুব সমস্যার বর্তমান প্রেক্ষিতে। কারণ দেখতে পারো বর্তমান আমাদের রাজ্য বা অন্যান্য রাজ্যের সাথে মিলিয়ে দেখতে পারো, তারা কিন্তু ওই জন্যই এখন গভর্নরকে খুব একটা বেশি পাত্তা দেয় না। ঠিক আছে, জানে গভর্নর ও ঠিক আছে প্রশাসনিক প্রধান, ওনা একটা সাংবিধানিক পদ এবং ওটা একটা অনারারি পদ, এবং ওনাকে সম্মান করে চলবো, চলো ঠিক আছে, কিন্তু তার বেশি পাত্তা দেয় না। তার কারণ এখন সমস্ত মন্ত্রীরা বা সবাই জানে যে গভর্নর মনে করলেই দুম করে স্টেট লেজিসলেটিভ ভেঙে দিয়ে এমার্জেন্সি জারি করতে পারবে না। ঠিক আছে, যদি সরকার পক্ষের কাছে যথেষ্ট পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা থেকে থাকে। তো যাই হোক, এটা ছিল আমাদের স্টেট এমার্জেন্সি সব কিছু। তোমরা যেখানে বুঝতে পারবে না ভিডিওটাকে আরেকবার করে দেখবে, আশা করছি বুঝতে পারবে। আর এরপরে আমরা শুরু করব ফিনান্সিয়াল এমার্জেন্সি আর্টিকেল 360।